গুড মর্নিং। আজ আমরা ফ্লেক্সারাল ডিজাইন অফ রিইনফোর্সড কংক্রিট বিম চ্যাপ্টার থেকে আমাদের লেকচার আবার শুরু করব। আমি আমার আগের লেকচারগুলোতে যদিও বা ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে সিঙ্গেলি রিইনফোর্সড, ডাবলি রিইনফোর্সড এবং টি বিম ডিজাইন দেখিয়েছি। আর আলটিমেট স্ট্রেন্থ ডিজাইনে শুধুমাত্র সিঙ্গেলি রিইনফোর্সড বিম ডিজাইন দেখিয়েছি। আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে ডাবলি রিইনফোর্সড বিম এবং টি বিম ডিজাইন দেখানো হয় নাই। এবং আমি আগের লেকচারগুলোতে আলটিমেট স্ট্যান্ড ডিজাইনের মেইন ফিলোসফিটা এবং ওল্ড কোডে যেমন 1993 বা 2002 সালের কোডের দিকে, আমার মনে হয় তারও আগের, আসলে 1993 হবে, ওই সময়ের যে এসিআই কোডের যে প্রভিশন ছিল সেই অনুযায়ী আমি আলটিমেট স্ট্যান্ড ডিজাইন মেথডটা দেখিয়েছি। রিসেন্ট কোড চেঞ্জ গুলোতে, যেমন এসিআই কোড 2008 হচ্ছে এখনো 2008 বেসিসেই বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড 2020 এটা প্রণয়ন করেছে। তো সেখানে কি আছে সেটা আমরা এখানে মেইনলি ফোকাস করার চেষ্টা করব। প্লাস হচ্ছে এর পরের যে কোড সাইকেল, অর্থাৎ 2011, আসলে 2008-এর কিছু মডিফিকেশন, আর বেশি মডিফিকেশন আসছে 2008-এর পরে 2014 সালে এসিআই কোডে। তো সেইটার বেসিসে আসলে যে নিলসন উইন্টারের 15th এডিশন বুক লেখা, আর এরপরে আবার রিসেন্ট কোর্স চেঞ্জ আসছে হচ্ছে 2019 সালে, সেটার বেসিসে নিলসন উইন্টারের 16th এডিশন বই লেখা। তো এই রিসেন্ট চেঞ্জ কোড গুলোতে কি কি চেঞ্জ আসলে আসছে আমরা সেগুলা দেখতে চাই এবং সেই অনুযায়ী বিম ডিজাইন করতে চাই। আমি আসলে একটু কম্প্যারিজনও দেখাতে চাই যে আগের তুলনায় নতুন কোড গুলাতে কি ডিজাইন স্ট্রেংথ খুব কম বেশি হয়েছে, আর কি কি ফিলোসফি আসলে চেঞ্জ হয়েছে। যেমন মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও, এটা চেঞ্জ হয়েছে সার্টেনলি। তারপর হচ্ছে টেন কিছু স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, স্পেশালি শিয়ার স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টরে চেঞ্জ আসছে। তারপরে আরো কিছু বিষয়ে চেঞ্জ আসছে, যেমন মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও তো বললাম, প্লাস হচ্ছে টেনসাইল এবং টেনশন কন্ট্রোল সেকশন আর কম্প্রেশন কন্ট্রোল সেকশনের ডেফিনিশনেও কিছুটা চেঞ্জ আসছে। সো এইগুলো আমরা দেখতে চাই এবং নিজেদেরকে লেটেস্ট কোডের সাথে আপডেট রাখতে চাই। তো আমি যেহেতু এই প্রাইমারি এখানকার আলোচনাগুলো আসলে আম, অনেকটা আমার আগের লেকচার গুলোতে করে ফেলেছি, এই যে এই ফিগারের সাথে আমার মনে হয় সবাই পরিচিত আছো। এর ডিটেইল আলোচনা আমার অনেকগুলো লেকচারে আছে, যে সিকোয়েন্সিয়ালি লোড টেস্টিং এর মাধ্যমে আমরা যে একটা রিইনফোর্সড কংক্রিট বিমকে যদি জিরো থেকে শুরু করে ফেইলিওর পর্যন্ত লোড অ্যাপ্লাই করতে থাকি লিনিয়ার র্যাম্প অনুযায়ী, তাহলে প্রথমে এটা আনক্রাকড অবস্থায় কিরকম পারফর্ম করে আমি এক্সাম্পল সহ সহ দেখিয়েছি। তারপরে যখন নিচের টেনশন জোনটা ক্রাক হয়ে যায়, তখন ক্রাক হয়ে গেলে যে এরকম বিহেভিয়ার হয়, যেটাকে আমরা বলি সেকশন ক্রাকড বা ম্যাটেরিয়াল বিহেভিয়ার লিনিয়ারলি ইলাস্টিক। এই যে কংক্রিট এখনো ইলাস্টিক আছে, আর স্টিলও ইলাস্টিক, এফএসএ আছে, এফওয়াই তে এখনো পৌঁছায় নাই। এরপরে যখন আরো ফার্দার লোড দিয়ে পুশ করতে থাকবো, তাহলে কংক্রিট দেখো এখানে ইজি ইলাস্টিক হয়ে যাবে এবং স্টিলও তার হয়তো আলটিমেট ইল্ড স্ট্রেন্থে পৌঁছে যাবে, বা ইল্ড স্ট্রেন্থের পরের স্টেজে থাকবে যেখানে স্ট্রেন হার্ডেনিং হয়। তো এটাকে আমরা বলেছি, এটার ডিটেল এক্সপ্লানেশন দিয়েছি এবং এক্সাম্পল স্বরূপও দেখিয়েছি আমি তোমাদের। আজকে সেই এক্সাম্পল গুলো আমরা একটু আবার রিভিউ করে তারপরের ক্লাসগুলোতে যাব। এখানে প্রথমেই আলোচনা ছিল এই যে স্ট্রেসেস ইলাস্টিক সেকশন আনক্রাকড। তো এই একটা বিম, আমি এক্সাম্পলটাই শুধু দেখে যেতে চাই যাতে করে কম্পারিজনটা আবারও ক্লিয়ারলি বোঝা যায়। দেখো এখানে একটা বিমের সাইজ হচ্ছে 10 ইঞ্চ বাই 25 ইঞ্চ। আমার যদি খুব অল্প পরিমাণে লোড ওই প্রথমে যে বিমটা দেখলাম সেই বিমে অ্যাপ্লাই করি, তাহলে কংক্রিটে কোনো ধরনের ক্রাক আসলো না। মানে টেনশন জোনের যে কংক্রিট সেটা তো ক্রাক আসলো না। তাহলে সেই অবস্থায় আসলে টেনশন জোনের কংক্রিট ও টেনসাইল স্ট্রেস ক্যারি করবে, কম্প্রেশন জোনের কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেস ক্যারি করবে, এবং টেনশনের যে স্টিল আছে সেটাও টেনসাইল স্ট্রেস ক্যারি করবে। তো আমরা সেটা ক্যালকুলেট করেছিলাম, দেখো যে মাত্র 45 ফিট মোমেন্ট অ্যাপ্লাই করেছি আমরা এখানে। তো এই অল্প মোমেন্ট অ্যাপ্লাই করার কারণে কংক্রিট স্ট্রেস আসছে 484 PSI। অথচ আমাদের এই বিমটার কংক্রিট হচ্ছে, এই বিমটা কংক্রিট হচ্ছে, এই যে দেখো এখানে বলা আছে হলো 4000 PSI। তার মানে স্ট্রেংথের তুলনায় 10 ভাগের 1 ভাগ কম্প্রেসিভ স্ট্রেস ক্যারি করছে। কম্প্রেশনে কংক্রিট স্ট্রং আমরা জানি, এবং তার মাত্র 10 ভাগ স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে। তো মোমেন্ট আমি যখন এর চেয়ে আরো বেশি বাড়াতে থাকবো, অর্থাৎ অ্যাপ্লাইড লোড যখন আরো বেশি বাড়বে, তখন স্ট্রেসও বাড়তে থাকবে। এক পর্যায়ে টেনশন জোনের কংক্রিট টাক হয়ে যাবে। তারপরে স্টিলের স্ট্রেস তখন আবার বেশি বেড়ে যাবে। তো আমরা সেটাই একটু কম্পারিজন করে দেখতে চাই। দেখো
এই অবস্থায় টেনশন জোনের কংক্রিটে স্ট্রেস হচ্ছে যে 432 psi, ঠিক আছে। এই অবস্থায় কম্প্রেশন টেনশন জোনের কংক্রিটের স্ট্রেস হচ্ছে 432 psi, এবং সেই সময় স্টিলের স্ট্রেস হচ্ছে 2870 psi, যা স্টিলের স্ট্রেংথ 60,000 psi এর চেয়ে অনেক কম। কত পার্সেন্ট তাহলে, মানে 30 ভাগের 20 ভাগের 1 ভাগই আমরা যদি বলি, প্রায় 3000 psi। তার মানে স্টিল এখন আরো 20 টাইমস স্ট্রেস কিন্তু নিতে পারে। তো এই যে আনক্রাকড সেকশন যদি আমরা ডিজাইন করি, তাহলে দেখো স্টিলের এবং কংক্রিটের কোনোটারই আসলে স্ট্রেংথের পূর্ণ ব্যবহার হয় না। তো আমরা সেই অবস্থায় ডিজাইন আসলে সাধারণত করি না, যদি না ওয়াটার রিটেইনিং বা লিকুইড রিটেইনিং স্ট্রাকচার হয়, যেখানে লিকেজ বা ক্রাকিং হচ্ছে বড় ধরনের প্রবলেম, ডিউরেবিলিটি প্রবলেম। তো স্ট্রেস ইলাস্টিক এবং সেকশন ক্রাকড, আমরা ফার্দার লোড যদি ওই সেকশনের উপরে লোড অ্যাপ্লাই করতে থাকি, তাহলে টেনশন জোনের কংক্রিট ক্রাক হয়ে গেল। তাহলে টেনশন জোনে স্ট্রেস নেওয়ার মতো শুধুমাত্র স্টিল আছে, সেই স্টিলে স্ট্রেস আসবে। তো স্ট্রেস ডায়াগ্রাম এরকম হবে, এবং ওই একই এক্সাম্পলটাই আমরা যদি এখন অ্যানালাইসিস করতে থাকি। ফর এক্সাম্পল, যখন আমাদের অ্যাপ্লাইড মোমেন্ট হচ্ছে 90 ফিট কিপ, আগের এক্সাম্পলে ছিল 45 কিপ ফিট, তার মানে দ্বিগুণ মোমেন্ট অ্যাপ্লাই করলাম। এখন আমরা চেক করে দেখতে পাবো যে এখানে কংক্রিটের আসলে টেনসাইল স্ট্রেস মডুলাস অফ রাপচারের চেয়ে বেশি হয়ে যাওয়ায় কংক্রিট ক্রাক হয়ে গেছে টেনশন জোনে, আর কম্প্রেশন জোনে স্ট্রেস হয়ে গেছে যে দেখো 1390 psi। আমি এই দুইগুলো ডিটেইল আলোচনা করেছি, আমি জাস্ট এখানে শুধু রিভিউ করছি, সামারি করছি আর কি, যাতে আমাদের লেকচারের কন্টিনিউশনটা থাকে। তো দেখো স্ট্রেস কিন্তু মোমেন্ট দ্বিগুণ হয়ে যাওয়ায় এখন কংক্রিটের স্ট্রেস লিনিয়ারলি দ্বিগুণ হয়ে যায় নাই। আগে ছিল 432, সেটা কিন্তু এখন অলমোস্ট 4 গুণ, 3 গুণ বেড়ে গেছে, ঠিক আছে। তো লোড দ্বিগুণ বাড়লেও কংক্রিটের স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস যেমন লিনিয়ারলি দ্বিগুণ হয় নাই, বরং 3 গুণ হয়ে গেছে। স্টিলের স্ট্রেস বেড়ে দেখো আগে ছিল 2800 psi, এখন হয়ে গেছে যে 22,300 psi। স্টিলের স্ট্রেস কিন্তু লাফিয়ে আরো কয়েক গুণ বেড়ে গেছে, কারণ কংক্রিট আগে যেখানে টেনসাইল স্ট্রেস ক্যারি করছিল, স্টিল কিন্তু এখন আর সেই টেনসাইল স্ট্রেস, কংক্রিট টেনসাইল স্ট্রেস নিচ্ছে না, শুধু স্টিল একাই নিচ্ছে। তার মানে কংক্রিটের স্ট্রেস গুলো আসলে স্টিলে ট্রান্সফার হয়ে গেছে। তো সিগনিফিক্যান্টলি দেখো ক্রাকিং হয়ে গেছে, বাট এখনো স্টিলের যে স্ট্রেংথ 60,000 psi, তার তুলনায় স্টিলের স্ট্রেস, মানে স্টিল অ্যাপ্লাইড লোডের কারণে যে স্ট্রেস, সেটা এখনো 3 ভাগের 1 ভাগ হয়ে আছে। তার মানে এর শক্তি আরো দ্বিগুণ সঞ্চিত আছে, মানে 2/3 স্ট্রেংথ এখনো সঞ্চিত আছে, যেটা আমরা ইউজ করতে পারবো ফেইলরের পূর্ব মুহূর্তে। একইভাবে কংক্রিটের স্ট্রেংথও দেখো 4,000 psi এর তুলনায় 1400 psi হচ্ছে। 13,000 না, 1390 বা 1400 psi। তো এই কংক্রিটের স্ট্রেংথের তুলনায়ও স্ট্রেস আসলে 1/3 আছে, তার মানে এখন 2/3 স্ট্রেংথ কংক্রিটেরও সঞ্চিত আছে, স্টিলেরও সঞ্চিত আছে। সো আমি যদি লোড আরো ফার্দার ইমপ্রুভ করাতে থাকি, তাহলে সেক্ষেত্রে কি হবে। এখানে একটু যে লক্ষণীয় দেখো, এই আলোচনাগুলো আমি যদিও বা আবার করেছি, তারপর একটু বলে বলে যেতে চাই যে স্টিলের স্ট্রেস তাহলে এখন দেখো বেড়ে 2870 psi থেকে 22,700 psi হলো, জাস্ট অলমোস্ট 8 টাইমস বেড়ে গেছে। কংক্রিটের স্ট্রেংথ বেড়েছে 484 থেকে 1390 psi, যা 2.9 টাইমস। একই সাথে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়াও কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাবে। মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল দেখো আনক্র্যাক সেকশনের সময় ছিল 14,700 ইঞ্চ পাওয়ার 4, যা এখন ক্রাকড হয়ে যাওয়ায় কমে, মানে অর্ধেকেরও কম চলে আসছে, অলমোস্ট 1/3 হয়ে গেছে বলা চলে। তো এখানে লক্ষণীয় বিষয় হলো দেখো ক্রাকিং হওয়ার পরে এটার তাহলে ডিফ্লেকশনটা, মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাওয়া মানে কিন্তু এটা ডিফ্লেকশনটা বাড়তে থাকবে। সো লোড যত বাড়তে থাকবে ডিফ্লেকশন বাড়তে থাকবে, আমরা এটা জানি। ডিফ্লেকশন ক্যালকুলেশনে আমার তার উপরে লেকচার আছে, সবাই দেখে নিতে পারো। সো এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। দেখো চেঞ্জ গুলো কোথায় কোথায় আসছে আমরা যদি ফার্দার লোড অ্যাপ্লাই করতে থাকি। আমরা এই যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড আসলে এই অবস্থায় ডিজাইন করে থাকি, ঠিক আছে। হাফ, অর্ধেকের চেয়ে কম স্ট্রেস অ্যাপ্লাই করি সেকশনে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং স্ট্রেস ডিজাইনের ক্যালকুলেশনের মধ্যে পড়ে। কিন্তু আমরা যদি আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এই যে তার স্ট্রেন্থ, ফ্লেক্সুরাল স্ট্রেন্থ ক্যালকুলেট করি, এবং সেখানে দেখো আমরা ওই একই বিমেই যদি এখন ফেইলরের মুহূর্ত পর্যন্ত লোডিং দিতে চাপাতে থাকি, তাহলে কি ধরনের বিহেভিয়ারটা আসে। তো এটার আলোচনাও আমার ডিটেইল আছে। এই যে এরকম বিহেভিয়ার হয়, আমরা এর টোটাল কম্প্রেসিভ ফোর্স সি ক্যালকুলেট করতে পারি আলফা এফ প্রাইম সি বিসি করে, আর টি হচ্ছে এসএফএস। এবং এখানে দেখো স্ট্রেন ডায়াগ্রামটা হলো এরকম। তো এই
কংক্রিট এখন নন লিনিয়ার হয়ে গেল এবং সম্ভবত স্টিলও তার ইল্ডে চলে যেতে পারে। আমরা এটা দেখবো যে কংক্রিট তার ক্রাশিং হয়ে যাওয়ার পর যাওয়ার সময় আগেই স্টিল তার ইল্ড স্টেজে পৌঁছে যেতে পারে, যেটাকে আমরা আন্ডার রিইনফোর্সড বিম বলি। অথবা এমন হতে পারে যে স্টিল তার ইল্ড স্টেজে পৌঁছানোর পূর্বেই কংক্রিটের ক্রাশিং হয়ে যেতে পারে। তো এটাকে আমরা যে ওভার রিইনফোর্সড বিম বলি, যেটা যে ধরনের ফেইলরটা আসলে ক্যাটাস্ট্রফিক এবং সাডেনলি হয় উইদাউট এনি ওয়ার্নিং, এটা আমরা অ্যাভয়েড করতে চাই। আর স্টিলের ইল্ডিং হলে স্টিলের ইল্ডিং হওয়া মানে ইলংগেশন হতে থাকে, ক্রাক, নিচ থেকে ক্রাক, আমরা বড় বড় ক্রাক দেখতে পাই এবং বিম স্যাগ হয়ে যায়, ঝুলে যায়, ডিফ্লেকশন অতিরিক্ত হয়, যেটা দেখে আমরা ওয়ার্নিং পাই, এক কথা যে বিম ফেল হতে যাচ্ছে, আমরা সেফলি এখান থেকে বের হয়ে যেতে পারি। সো এটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিমের বিহেভিয়ার, যেটা আমরা এক্সপেক্ট করি ডিজাইনে, কংক্রিট ডিজাইনে এটা হচ্ছে এক্সপেক্টেড বিহেভিয়ার এবং এটাই আমাদের ডিজাইন টার্গেট থাকে সাধারণত। তো এটার স্ট্রেংথ ক্যালকুলেশনটা আমরা আসলে এই দুই পদ্ধতিতেই দেখব। ব্যালান্সড কন্ডিশন, যখন এমন একটা কন্ডিশন যেখানে স্টিল তার ইল্ড স্ট্রেসে পৌঁছায়, আবার একই সাথে কংক্রিটও তার ফেইলোর স্ট্রেইনে পৌঁছায়। আমরা এখানে কংক্রিটে ফেইলোর বলতে একবারে ক্রাশিং বলবো না, বরং স্ট্রেইন দ্বারা, যে স্ট্রেইনে পৌঁছালে কংক্রিট আর এর চেয়ে বেশি স্ট্রেইন আসলে নিতে পারে না, মানে ফেইলোরটা সেই স্ট্রেইন লিমিট 0.003 স্ট্রেইন, এটা দিয়ে আসলে কংক্রিটের ফেইলিওর বা ক্রাশিং আসলে নির্ণয় করা হয়। এই যে এখানে বলা আছে, দেখো এখানে দেখা যাচ্ছে, আমার মনে হয় কার্সার দেখতে পাচ্ছ সবাই, যে কংক্রিট রেক্টেঙ্গুলার বিমে সাধারণত স্ট্রেন হচ্ছে 0.003 থেকে 0.004 পর্যন্ত হয়। বাট ক্রাশ ক্রাশ হয়ে গেছে আমরা বলতে পারি যে যদি কংক্রিটের স্ট্রেন 0.003 তে পৌঁছায় আর কি। তো এনিওয়ে, আমরা আসলে এটার স্ট্রেন ক্যালকুলেশনটা একটু দেখে কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা এইভাবে যেতে পারি যে, দেখো এই কংক্রিট কম্প্রেশন এরিয়া যদি, বিমের এরিয়া যদি বি এন্ড সি হয়, তাতে এখানে রেক্টেঙ্গুলার কংক্রিট বিম দেখালে এই যে সি হচ্ছে ডেপথ আর বিমের উইডথ হচ্ছে বি, তাহলে এই স্ট্রেসটাকে যদি আমি এখানে অ্যাভারেজ স্ট্রেস করে নেই, এই স্ট্রেসটা আমি আসলে ইন্টিগ্রেশন করলে কমপ্লিট স্ট্রেস পাওয়া সম্ভব, কিন্তু আমরা এখানে অ্যাভারেজ স্ট্রেস যদি এরকম নিতে পারি সামথিং, তাহলে রেক্টেঙ্গুলার এরিয়া আর রেক্টেঙ্গুলার স্ট্রেস বা অ্যাভারেজ স্ট্রেস এটা গুণ করলে এক্সকিউজ মি, আমি হচ্ছে এখানকার ফোর্স যে সি পাবো, ঠিক আছে। তাহলে এখানে এই যে আলফা ইন্টু এফ প্রাইম সি, এফ প্রাইম সি হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ, বাট তার সাথে আলফা একটা ফ্যাক্টর যা অনেক চেয়ে কম, তাই দিয়ে গুণ করে অ্যাভারেজ স্ট্রেস নিব। আলফা এফ প্রাইম হচ্ছে অ্যাভারেজ স্ট্রেস, যেটাকে আমরা এই যে বি আর সি, বি মানে কংক্রিট বিমের উইডথ, আর সি হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, যে অংশটা বিমের যে অংশটা কম্প্রেশনে আছে সেই ডেপথ, এটা গুণ করলে সি পাবো। আর টি পাবো তো এস ইকুয়াল টু এফ এস করে। তো এই দুইটা ফোর্স ইকুয়াল হতে হবে। আমি ডিটেইলস ইকুয়েশনে যাব না, আমার মনে হয় তোমরা এই যে এসব অলরেডি আলোচনা করেছি, বাট আমি আবারও বলছি, রিভিউ করে যাওয়ার জন্যই শুধু বলছি। এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে আসলে দেখা গেছে যে এই আলফা এর ভ্যালু, যে অ্যাভারেজ স্ট্রেসের যে ফ্যাক্টর, এটা আসলে 4000 পিএসআই চেয়ে কম কম স্ট্রেংথের কংক্রিটের জন্য সাধারণত 0.72 এর মতো হয়ে থাকে, এবং এটা কমতে থাকে বাই 0.04 ফর এভরি 1000 পিএসআই অ্যাবভ 4000 পিএসআই আপ টু 8000 পিএসআই। আর 8000 পিএসআই এর চেয়ে বেশি হলে আলফা এর ভ্যালু সাধারণত 0.56 হয়। এগেইন এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে প্রাপ্ত ফলাফল, ঠিক আছে। একইভাবে আরেকটা প্যারামিটার হচ্ছে যে বেটা, যে আমার এই নিউট্রাল সি সি ফোর্সটা কত উপর থেকে কত ডেপথে কাজ করবে, সেটাকে সি এর একটা পার্সেন্টেজ বেটা দ্বারা ইন্ডিকেট করা হয়। এই বেটা এর ভ্যালুও আসলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে নির্ণয় করা হয়েছে। এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় যে বেটা এর ভ্যালু 4000 পিএসআই এর কংক্রিট স্ট্রেংথের চেয়ে স্ট্রেংথের সমান বা তার চেয়ে কম স্ট্রেংথের কংক্রিটের জন্য বেটা এর ভ্যালু 0.425 হয়, এবং প্রতি 1000 পিএসআই এর জন্য 0.025 করে কমতে থাকে 8000 পিএসআই পর্যন্ত। আর 8000 পিএসআই এর বেশি হলে তখন বেটা এর ভ্যালু আবার কনস্ট্যান্ট হয়ে যায় 0.0325। তো এই একই এরকম ভাবে আমরা যদি প্লট করতে থাকি, তাহলে দেখো ওই এই রিলেশনটাই, ওই যে উপরে যে ইকুয়েশন বা স্টেটমেন্ট গুলো আমি পড়লাম, সেটা গ্রাফিক্যালি দেখালে এরকম হয়। প্রাইম সি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আলফা এবং বেটা, এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে যে বেটা, যদি আমরা প্লট করি এরকম, ওই উপরে যা বর্ণনা করলাম এক্স্যাক্টলি তাই এখানে, ঠিক আছে। এখন হলো আমরা এই যে মোমেন্টও নির্ণয় করতে পারি। আমার মনে হয় এসব বেসিক ইকুয়েশন তোমরা ডিরাইভ করতে পারো নিজেরাও। আর কিভাবে ফোর্স ইনটু মোমেন্ট টার্ম, এখানে স্টিলের ফোর্স নেওয়া হয়েছে, মোমেন্ট টার্ম হচ্ছে ডি মাইনাস বেটা সি। একইভাবে কংক্রিটের ফোর্স নেওয়া হয়েছে, ডি মাইনাস বেটা সি হচ্ছে মোমেন্ট টার্ম। তো এখান থেকে আমরা এই যে সি এর ভ্যালু নির্ণয় করতে পারি। এক্সকিউজ মি। একইভাবে সি এর ভ্যালুতে এই যে এস ইকুয়াল টু রো বি ডি এফ অ্যাপ্লাই করলে এটা আসে, এবং সেখানে এই সি এর ভ্যালু আবার উপরের এই ইকুয়েশনে, এই যে এস ইকুয়াল টু রো এ বিডি অ্যাপ্লাই করে ইকুয়েশন 4.13, অর্থাৎ এই ইকুয়েশনে যদি এস এর জায়গায় রো বিডি এবং
যে সি এর জায়গায় এটা বসাই তাহলে এই ইকুয়েশনটা আসে, ঠিক আছে, এটার মাধ্যমে মোমেন্ট ক্যালকুলেশন করা যায়। তো এখন বেটা ওভার আলফা, এই রেশিওটা দেখো যে বেটা ওভার আলফা, এই রেশিওটা সাধারণত কনস্ট্যান্ট 0.59 হয়ে থাকে। আমরা এটা দেখবো নিচের একটা টেবিলে, এটা দেখবো যে 0.59 কিভাবে হয়। কেউ কেউ বলতে পারে যে স্যার 0.58 আসছে, আমার লেকচারে একজন কমেন্ট করেছিল, আমি আম, এত ডিটেইল আর বলতে চাচ্ছি না। এটা আসলে 0.5 আর 8 আর 0.59 হওয়া বেসিক্যালি সেম, খুব বেশি চেঞ্জ কিন্তু হয় না, ঠিক আছে। সো এইটার আমরা এই যে চেঞ্জটা দেখে নিতে চাই। উফস, কোথায় আছে এটা, এই যে না না, এখানে না, সরি। না, আমি অন্য জায়গায় রেফারেন্স দিচ্ছিলাম, ওটা আসলে গামা এর ভ্যালু এর জন্য। বাট এনিওয়ে, এটা যে 0.59 আসে তুমি নিজেও ক্যালকুলেট করে নিতে পারো। ফর এক্সাম্পল আলফা ইকুয়াল টু যদি আমরা 6000 নেই, ঠিক আছে, আলফা ইকুয়াল টু, সরি, এ প্রাইম ইকুয়াল টু যদি 6000 নেই, তাহলে এখান থেকে তুমি বেটা এর যে ভ্যালু পাবা আর এখান থেকে আলফা এর যে ভ্যালু পাবা, তুমি করে দেখো, এটা ডেফিনেটলি 0.58 সামথিং আসবে, যেটাকে আমরা রাফ রাউন্ড আপ বা রাউন্ড ডাউন করে 0.59 বলতে পারি, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা ইকুয়েশন আমরা বিম ডিজাইনের জন্য ইউজ করতে পারি। এটার ডেফিনিশন তোমরা জানো। এরপরে ফার্দার আমরা যদি এখন লার্জার রিইনফোর্সমেন্ট রেশিও নেই, অর্থাৎ আহ, এখানে আমরা একটু পড়তে পারি, ইফ ফর লার্জার রিইনফোর্সমেন্ট রেশিওস দে স্টিল ডাজ নট রিচ yield at failure, then the strain in the concrete becomes if eu equal to epsilon u equal to 0.003 as previously discussed. The steel stress fs not having reached the yield point is proportional to the steel strain epsilon s, that is according to Hooke's law, এফএস ইকুয়াল টু এটা। মানে এখানে বলা হচ্ছে যে যদি আমরা বেশি পরিমাণে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি, যেখানে আসলে ওভার রিইনফোর্স বিম হয়ে যায়, তার মানে স্টিলের ইল্ডিং হওয়ার পূর্বেই কংক্রিটের কম্প্রেশন স্ট্রেনে পৌঁছে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা স্টিলের স্ট্রেস নির্ণয় করতে পারি এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। আর একইভাবে from the strain distribution shown in figure 4.5, the steel strain epsilon s can be expressed in terms of the distance C by evaluating similar triangles, after which it is seen that fs is equal to, আমরা বেসিক্যালি এখানে বারবার যে বিভিন্ন ফিগারে যে উপর নিচে করে দেখানো, আমার মনে হয় তোমরা বই পড়লেও এটা ইজিলি সবাই বুঝতে পারো, এতটুকু বেসিক নলেজ আশা করি তোমাদের সবার হয়ে গেছে যারা লেকচার গুলো দেখেছো। সো ওভার রিইনফোর্স বিমের ক্ষেত্রে আমরা এই যে স্টিলের স্ট্রেসটা এইভাবে নির্ণয় করতে পারি, এবং তোমরা হচ্ছে এই যে স্ট্রেইন স্ট্রেন ডায়াগ্রাম থেকেও এটা নির্ণয় করা যায়। আমি বেশি সময় আসলে নিতে চাচ্ছি না, যেহেতু এখানে রিভিউ করছি। এক্সকিউজ মি। এখন আমরা আবার ওই যে ফোর্স ব্যালেন্স সি ইকুয়াল টু টি, এখানে আসলে যে সি ইকুয়াল টু টি, ডান পাশেরটা টি টেনসাইল ফোর্স আর বাম পাশেরটা হচ্ছে সি, এই দুইটা করে এখান থেকে বেসিক্যালি আননোন ফোর্সেস সি, দেখো সবকিছুই আসলে নোন, আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি, বি নন, এফ সি নন, আলফা নন, এফ প্রাইম সি নন, এস নন, কংক্রিটের আলটিমেট স্ট্রেন এই যে 0.003 এটাও নন। ডি আমরা ইফেক্টিভ ডেপথ জানি, আমরা যে বিমের যদি ডেপথ নির্ণয় করতে পারি ধরে নেই, তাহলে সি এখান থেকে বের হয়ে আসবে। এখানে সেইভাবেই বলা হচ্ছে, দেখো, and this quadratic may be solved for C, the only unknown for the given beam. Again এটা হচ্ছে ওভার রিইনফোর্সড বিমের জন্য এই 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 কন্ডিশনটা। উপরের যে বিম, এই উপরের যে ইকুয়েশন আমি যদি বলি, এই ইকুয়েশন ব্যবহার করা যাবে হচ্ছে শুধুমাত্র আন্ডার রিইনফোর্সড বিমের জন্য। দিস ইকুয়েশন ইজ অনলি ফর আন্ডার রিইনফোর্সড বিম। আন্ডার রিইনফোর্সড বিম কি, যেই বিমের রিইনফোর্সমেন্ট রেশিও ব্যালান্সড রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে কম, এক কথায়। তার মানে এখানে রো এর ভ্যালু, রো মাস্ট বি লোয়েস দেন অর ইকুয়াল টু বলতে পারি, লেস দেন হতেই হবে আসলে রো ব্যালান্সড, তাহলে এটা আন্ডার রিইনফোর্সড হবে, ইকুয়াল টু না, বরং লেস দেনই হবে, ঠিক আছে। আমরা এখানে আরো কম করে নেই। আগের ডিজাইন ফিলোসফিতে দেখিয়েছি যে রো ম্যাক্স আমরা নিতে পারি সাধারণত 75% অফ রো বি পর্যন্ত। তো নতুন এসএই কোড গুলাতে এই রো এর ব্যাপারে যে রো ম্যাক্সিমাম রো মিনিমাম কতটুকু দিতে হবে সেটা কি বলে আমরা দেখবো। এই জন্যই আমি আসলে এই রিভিউ গুলা করছি, এখানে এই রিভিউ গুলা করছি এই জন্যই। তো এটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিমের জন্য, ঠিক আছে, আন্ডার রিইনফোর্সড, সরি, আন্ডার রিইনফোর্সড
বিম। আর যদি ওভার রিইনফোর্সড বিম হয়ে যায়, তাহলে দেখো তোমার ওই ডিরেক্ট ওরকম ইকুয়েশন আনা আসলে সহজ নয়, বরং আমাকে এই যে এরকম একটা ইকুয়েশন আসতে হবে ফর ওভার রিইনফোর্সড বিম। আমরা কন্ডিশন দেখবো যে কোনটা ওভার রিইনফোর্সড বিম আর কোনটা আন্ডার রিইনফোর্সড বিম। রিইনফোর্সড বিম, তার উপরে নির্ভর করে এই ইকুয়েশন তখন আমরা ব্যবহার করব। আমি আশা করি এক্সাম্পল দেখাবো যে একটা বিম ওভার রিইনফোর্সড হলে তার স্ট্রেংথ কিভাবে নির্ণয় করতে হয় এটা দিয়ে, ওভার রিইনফোর্সড বিমের জন্য। তো এখান থেকে সি এর ভ্যালু বের হয়ে গেলে তখন আমার যে এই যে এটাই এখানে ব্যবহার করলে টি পেলাম, আর ডি মাইনাস বেটা সি হচ্ছে আমার মোমেন্টাম, তাহলে এখান থেকে আমি তার মোমেন্ট রেজিস্ট্যান্সও পেয়ে যাব। ঠিক আছে। আহ হ্যাঁ, আমি এই সেন্টেন্সটা পড়ে পরের পৃষ্ঠায় চলে যাব। উইথ বোথ সি অ্যান্ড এফ এস নন, the nominal moment of the beam so heavily reinforced that failure occurs by crushing of the concrete may be found either by equation 4.13 or equation 4.14। 4.13 আর 4.14 মানে হচ্ছে যে বেসিক ইকুয়েশন, দেখো এই যে এটা এটা টেনশন এর কম্প্রেশন দিয়ে নির্ণয় করা যাচ্ছে। আহ এখন আমরা যে ব্যালেন্সড ইনফোর্সড রেশিওর ডিফিনিশনে চলে আসবো। Whether or not the steel has yielded at failure can be determined by comparing the actual reinforcement ratio with the balanced reinforcement ratio rho b, representing that amount of reinforcement necessary for the beam to fail by crushing of the concrete at the same load that causes the steel to yield। মানে এমন লোড আমি অ্যাপ্লাই করব যাতে স্টিল ও ইল্ডিং এ পৌঁছাবে, আবার কম্প্রেশনের কংক্রিটও তার ক্রাশিং স্ট্রেইনে পৌঁছাবে। দেখো ক্রাশিং হয়ে যাবে না, বরং তার ক্রাশিং স্ট্রেইনে পৌঁছে যাবে, এরকম আর কি। ক্রাশিংটা আরো একটু পরে আসলে হয়। ম্যাক্সিমাম ইউজেবল ক্রাশিং বা কম্প্রেসিভ স্ট্রেইন হচ্ছে কংক্রিটের জন্য 0.003, নর্মাল স্ট্রেন কংক্রিটের জন্য। This means that neutral axis must be so located that at the load at which the steel starts yielding, the concrete reaches its compressive strain limit epsilon u. Correspondingly, setting Fs equal to Fy in equation 4.17 and substituting the yield strain epsilon y for Fy over Es gives the value of C, defining the unique position of the neutral axis corresponding to simultaneous crushing of the concrete and initiation of yielding in the steel. So এটা হচ্ছে যে ব্যালেন্সড কন্ডিশনের জন্য। দেখো কংক্রিটের স্ট্রেন হয়ে যাবে এপসাইলন ইউ, অর্থাৎ 0.003, আর এদিকে স্টিলের স্ট্রেন হয়ে যাবে ইল্ড স্ট্রেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো আলটিমেটলি ইকুয়েশন 4.2 তে যদি এস এফ এস ইকুয়াল টু রো বি ডি এফ ওয়েভটা বসাই, তাহলে এখান থেকে ব্যালেন্সড রিইনফোর্সমেন্ট রেশিও পেয়ে যাচ্ছি। এটা কিভাবে আসলো দেখাতে চাই বললে আমি দেখাতে পারবো, বাট আমি বলছি রিভিউ করছি যেহেতু, এটা তোমরা বইয়ের ওপরে যে ইকুয়েশন গুলো আছে বসালে নিজেরাই নিয়ে আসতে পারবে। তাহলে রো বি ইকুয়াল টু আলফা এফ প্রাইম সি ওভার এফ ওয়াই ইন্টু এপসাইলন ইউ ওভার এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। এখানে আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে দেখাবো যে স্টিলের স্ট্রেস আসলে যে ফেইলরের পূর্ব মুহূর্তে স্টিলের স্ট্রেংথ এবং কংক্রিটের স্ট্রেংথ কতটুকু হয় এবং বিমই বা কতটুকু মোমেন্ট ক্যারি করতে পারে। সো এই এক্সাম্পলটা আমাদের জন্য এই আগের যে দুইটা এক্সাম্পল দেখলাম তার সাথে রিভিউ করাটা ইম্পর্টেন্ট মনে করছি। তাহলে বুঝতে পারবো যে স্টিল আসলে সরি রিইনফোর্সড কংক্রিট বিম কিভাবে ফেল হয়, তো তার স্ট্রেংথ কিভাবে আসলে আস্তে আস্তে বাড়তে থাকে, এবং স্টিল এবং কংক্রিট কিভাবে স্ট্রেস ক্যারি করতে থাকে। ডিটারমাইন দ্য নমিনাল মোমেন্ট mn at which beam of examples 4.1 and 4.2 will fail। ওই উপরের এক্সাম্পল একই এক্সাম্পল, সব ম্যাটেরিয়াল প্রপার্টি সেম, ডাইমেনশন সেম। এখন এটা ফেইলরের পূর্বে তার মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা নির্ণয় করতে হবে। So for this beam the reinforcement ratio is 0.003। এটা এখানে তিনটা 8 নাম্বার বার সম্ভবত ব্যবহার করা হয়েছে। ওয়েট হচ্ছে 10 ইঞ্চ আর ইফেক্টিভ ডেপথ 23 ইঞ্চ, টোটাল ডেপথ হচ্ছে 25 ইঞ্চ ছিল মনে হয়। The balanced reinforcement ratio is found to be 0.00284। এই বইয়ে আসলে এত ডিটেইল ক্যালকুলেশন নাই, মানে ফর্মুলাতে সব বসিয়ে, বরং এখানেই এই যে এই রো বি ইকুয়াল টু এটাতে যদি আমি এইটাতে এপসাইলন ইউ এর ভ্যালু 0.003 বসাবো, আমাদের এখানে ইল্ড স্ট্রেন্থ আসবে এপসাইলন ওয়াই বেসিক্যালি ইকুয়াল টু হচ্ছে এফ ওয়াই ওভার ইএস, রাইট? কংক্রিটের স্টিলের ইএস কত, মডুলাস অফ প্লাস্টিসিটি। এফ ওয়াই আমাদের জন্য এখানে হচ্ছে 60 কেএসআই, আর ইল্ড স্ট্রেন্থ হচ্ছে সরি মডুলাস অফ প্লাস্টিসিটি হচ্ছে 29,000 কেএসআই।
তো এই দুইটা রেশিও করলে আমরা এটা পাবো 60 গ্রেড রিইনফোর্সমেন্টের জন্য 0.00207, বেসিক্যালি 207। তো এই ইনফরমেশন এখানে এখানে অ্যাপ্লাই করো। কংক্রিট এফ ওয়াই হচ্ছে 60,000 কেএসআই, এফ প্রাইম সি হচ্ছে 4 কেএসআই, সরি 60 কেএসআই, 1000 বললে পিএসআই হবে। কংক্রিট স্ট্রেন্থ 4 কেএসআই, আর আলফা হচ্ছে এই যে 4000 কেএসআই কংক্রিটের জন্য আলফা এর ভ্যালু কত ছিল, উপরের টেবিল থেকে আমরা দেখে নিতে পারবো, সম্ভবত 4000 পিএসআই কংক্রিটের জন্য আলফা এর ভ্যালু ছিল 0.8, নাকি না 0.8 এর কম, সরি 0.72, ঠিক আছে, এই 0.72। সো এই ইনফরমেশন গুলো যদি আমরা ইকুয়েশনে বসাই, তাহলে রো বি এর ভ্যালু আমরা পেতে পারি এখানে, এবং সেই রো বিটাই পেয়ে গেছি 0.0248। তাহলে দেখো যে আমরা রিইনফোর্সমেন্ট রেশিও যতটা প্রোভাইড করছি তা ব্যালেন্সড কন্ডিশনের চেয়ে কম, তাহলে এটা আন্ডার রিইনফোর্সড বিম, রাইট? সো এখানে এভাবে বলেছে, সিন্স দ্য অ্যামাউন্ট অফ স্টিল ইন দ্য বিম ইজ লেস দ্যান দ্যাট হুইচ উড cause failure by crushing of the concrete, the beam will fail in tension by yielding of the steel. Its nominal moment from equations 4.16b is, এই যে আন্ডার রিইনফোর্সড বিমের জন্য যে ইকুয়েশন, সেটা আমরা ব্যবহার করলাম, রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ওভার এ প্রাইম সি। তো এখানে অবশ্যই ইউনিট কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট মানে পিএসআই হলে সব পিএসআই তে, কেএসআই হলে কেএসআই তে, নিউটন মিলিমিটার হলে নিউটন মিলিমিটারে। সো এইভাবে কনসিস্টেন্ট ইউনিট বসাতে হবে, ঠিক আছে? সো সেইভাবে বসানো হলো। বসিয়ে আমরা মোমেন্ট ক্যাপাসিটি পেয়ে গেলাম হচ্ছে 248 কিপ ফিট। দেখো, তাহলে প্রথমে আমি 45 কিপ ফিট মোমেন্ট অ্যাপ্লাই করেছিলাম, তারপরে মোমেন্ট অ্যাপ্লাই করলাম হচ্ছে 90 কিপ ফিট, আর এখন ফেইলরের পূর্বে তার মোমেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ এই মোমেন্ট অ্যাপ্লাই করলে এটা ফেল করবে, তাহলে ফেইলরের পূর্বে তার এটাতে মোমেন্ট অ্যাপ্লাই করতে হয়েছে 248 কিপ ফিট। তাহলে দেখো, মানে সিগনিফিক্যান্ট ইনক্রিজ, 90 এর তুলনায় 248, অলমোস্ট মানে 3 গুণ, 3-এর চেয়ে একটু কম, বাট 3 গুণ, ঠিক আছে। তো স্টিলের স্ট্রেস আমি বলেছিলাম, স্টিল এবং কংক্রিটের স্ট্রেংথ কিন্তু 2/3 রিজার্ভ ছিল, রাইট? তাহলে সেটাকে উল্টালে, অলমোস্ট উল্টালে না, মানে নমিনাল ক্যাপাসিটি দেখো, তাহলে তার তুলনায় এখন আসলে আহ, কি হয়ে যাচ্ছে, 90 ফিটের ক্যাপ তুলনায় এটা এক্স্যাক্টলি যদি বলি 3 অংশ, অর্থাৎ 2.8 টাইমস বা এরকম হয়ে যাবে। তো এখানে স্টিলের স্ট্রেস কত নেওয়া হলো, দেখো স্টিলের স্ট্রেস হচ্ছে 60,000 পিএসআই, তো মানে আমি স্টিলের পূর্ণ স্ট্রেংথ ব্যবহার করেছি। একইভাবে কংক্রিটের পূর্ণ স্ট্রেংথ ব্যবহার করেছি। দেখো কংক্রিটের ক্ষেত্রেও কিন্তু আমি এই যে ইকুয়েশনের মধ্যে, এক্সকিউজ মি, কংক্রিটের স্ট্রেংথ 0.003 ইউজ করা হয়েছে। সো কংক্রিটেরও 4000 পিএসআই স্ট্রেংথ ব্যবহার করলাম, আর স্টিলেরও পূর্ণ স্ট্রেংথ 60,000 পিএসআই ইউজ করলাম। তো এক্ষেত্রে আমার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে 248 কি ফিট। আর দেখো নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ এখন কমে 4.94 ইঞ্চ হয়েছে, এটা হচ্ছে ইঞ্চে হবে। যেটা ওই যে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ আগে যেভাবে কমতেছিল, এখন দেখো আরো কমে আসলো, ঠিক আছে। সো এখানে ডিটেইল একটা খুব সংক্ষিপ্ত মানে সামারি আলোচনা আছে এই 3টা এক্সাম্পলের। It is informative to compare this result with the example of 4.1 and 4.2. In the previous calculations, it was found that at low loads, when the concrete had not cracked in tension, the neutral axis was located at a distance of 13.2 inch from the compression edge. At higher loads, when the tension concrete was cracked but stresses were still sufficiently small to be elastic, this distance was 7.6 ইঞ্চ। তাহলে আনক্রাকড অবস্থায় নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ ছিল 13.2 ইঞ্চ, ক্রাকড কন্ডিশনে বাট ম্যাটেরিয়াল যখন ইলাস্টিক, তখন নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ ছিল 7.6 ইঞ্চ। ইমিডিয়েটলি বিফোর দ্য বিম ফেজ, as just has been shown, this distance has further decreased to 4.9 inch. তাহলে দেখো নিউট্রাল অ্যাক্সিস ডেপথ যত কমতেছে, এটার কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া তত কমবে, তার মানে ডিফ্লেকশন তত বাড়বে, আবার এর মোমেন্ট ক্যাপাসিটিও কিন্তু তত বাড়তে থাকবে। For these same stages of loading, the stress in the steel increased from 2870 psi in the uncracked section to 22,300 psi in the cracked elastic section and to 60,000 psi at the nominal moment capacity. সো দেখো স্টিলের স্ট্রেস কিভাবে বাড়তে থাকছে। আমরা কংক্রিটের স্ট্রেসও কিন্তু এখানে দেখাতে পারতাম, যে 484 পিএসআই ছিল আনক্রাকড অবস্থায়, ক্রাকড অবস্থায় বেড়ে 1370 পিএসআই হয়েছিল, আর ফেইলরের পূর্বে এটা এখন 4000 পিএসআই, ঠিক আছে।
This migration of neutral axis toward the compression edge and the increase in steel stress as load is increased in a graphic illustration of the differences between the various stages of behavior through which the reinforced concrete beam passes as its load is increased from 0 to the value that causes it to fail. সো লোড আমরা যতই বাড়াতে থাকবো, আমরা এক্সপেরিমেন্টালিও দেখেছি, আমি আমার ছাত্রদেরও দেখাতাম। এখানেও আমি এখন আমি জানি না সবাই জানো কিনা, আমি পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে ইউনিভার্সিটি অফ ক্যান্সাসে আছি এই 2023-এর অগস্ট থেকে। এটা 4 মান্থ আর কি হচ্ছে। তো এখানেও আমার রিইনফোর্সড কংক্রিট বিম টেস্ট করতে হচ্ছে। আমি আমার আরো যে আমার অ্যাডভাইজার পিএইচডি স্টুডেন্ট আছে তারাও টেস্ট করছে, বাট উইদাউট এনি রিইনফোর্সমেন্ট, মানে সরি, উইদাউট এনি steel reinforcement, we are applying carbon fiber reinforcement and as a laminate আমি আসলে এটাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব এবং বার হিসেবে ব্যবহার করব আমার টেস্টে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোড অল্প থাকলে ক্র্যাকিংটা শুধু বটমে অল্প হয়, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বেশি থাকে, এবং আস্তে আস্তে লোড যত বাড়ে ডিফ্লেকশন তত বাড়ে। নিউট্রাল অ্যাক্সিস, এই যে ক্র্যাক দেখলেই বোঝা যায় যে কোথায় নিউট্রাল অ্যাক্সিস আছে। সো এই ক্র্যাকিং ডেপথ বাড়তে থাকে নিচ থেকে এবং উপরের দিকে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কমতে থাকে। সো এক্সপেরিমেন্টালি এগুলো দেখা যায় এবং আমরা এইভাবে ক্যালকুলেটও করতে পারি। এক্সপেরিমেন্টাল এবং নিউমেরিক্যাল মোমেন্ট কার্ভেচার অর ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স কম্পেয়ারও করতে হয়, আমারও সেটা করতে হবে, আমরা করে দেখাবো, আমি আশা করি তার উপর সম্ভব হলে আমরা লেকচার দিব। So the examples also illustrate the fact that nominal moments cannot be determined accurately by elastic calculations. যে ইলাস্টিক এনালাইসিস এর মাধ্যমে নমিনাল মোমেন্ট ক্যালকুলেট করা যায় না, সেটা বলা হলো। সো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের রিভিউ, পূর্বের রিভিউ। আমি আজকে এখানে আর অল্প কিছু আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। তো ডিজাইন অফ টেনশন রিইনফোর্সড রেক্টেঙ্গুলার বিম, আমরা প্রথমে এই যে দেখো ডিজাইন ইকুয়েশন গুলো, যে আমি সব সব আলোচনা করি বিভিন্ন ক্লাস, এমনকি স্ট্রাকচার অ্যানালাইসিস ক্লাস, মেকানিক্স সলিডস এগুলোর আলোচনা আছে, যে ডিজাইনের রিইনফোর্সড কংক্রিট বা যে কোনো সেকশন ডিজাইন আমাদের এই 4টা কন্ডিশন স্যাটিসফাই করলে হয়। এখানে যদিও বা 3টা দেখানো হচ্ছে, এখানে একটা মিস হয়েছে, সেটা হচ্ছে টরশন। ঠিক আছে, টি ফি টি এন মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টিইউ, এখানে টরশনটাও আসবে। আমার যতদূর মনে পড়ে, আমি দেখি নিলসন উইন্টারের 16th এডিশনে সম্ভবত 4টা ইকুয়েশনই দেখানো হয়েছে এক্স্যাক্টলি। এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ কিনা, এই যে ইকুয়েশন এখানে 4টাই দেখানো আছে, এই যে নিচের দিকে দেখা যায় 4টাই থার্স্ট, এখানে টর্শনটাও দেখানো আছে। সো এই 4টাই স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ আমার ক্যাপাসিটি হতে হবে ডিমান্ডের চেয়ে বেশি। সো এখানে ডিটেইল আলোচনার কিছু করার কিছু নাই। লিমিট টেস্টের ডিজাইন কি সেটাও আমরা মনে হয় বলেছি, তারপরও যারা নতুন করে এই ক্লাস দেখবে, আগের ক্লাস না দেখেই, তাদের জন্য আমি শুধু এখানে বলতে চাই, এই শেষের অংশটা দেখি। A member proportion on the basis of adequate strength at a hypothetical overload stage must also perform in a satisfactory way under normal service load conditions. উপরের আলোচনায় আছে যে এই বিমের উপরে যে লোড আসবে তাকে আমরা একটা ফ্যাক্টর দ্বারা গুণ করে হাইপোথেটিক্যালি বাড়িয়ে নিব, মানে অ্যাকচুয়ালি এটা হবে না, কিন্তু এটাকে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করে বাড়িয়ে নিব লোডকে, যে 1.2 ডেড লোড, 1.4 ডেড লোড, 1.6 লাইভ লোড, এরকম করে আমরা গুণ করে যে বাড়িয়ে নেই হাইপোথেটিক্যালি, ধরি যে এই লোডটা এরকম বেশি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি হওয়ার কথা না। সো এটা হচ্ছে আমরা লোড বাড়িয়ে নিই সেফটি ফ্যাক্টর আনার জন্য। একইভাবে ডিজাইন স্ট্রেন্থ, নমিনাল স্ট্রেন্থ যেটা যে আমরা ক্যালকুলেট করলাম, ওইটাকে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করে কমিয়ে নিব। যদিও বা ওর ক্যাপাসিটি আছে মনে করো 280 কিপ ফিট, 248 কিপ ফিট, সেটাকে আমরা ফ্যাক্টর পয়েন্ট হয়তো 90% নিব, বলবো যে এর ক্যাপাসিটি 90%-এর বেশি নিব না, মানে সেফটির জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে যে অ্যাডিকুয়েট স্ট্রেংথ এনশিওর করার একটা ওয়ে, এভাবেই আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে সেফটি এনশিওর করা হয়। একইভাবে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স আন্ডার নরমাল সার্ভিস কন্ডিশন, এটাও শো করতে হবে, যেটা হলো এই যে ডিফ্লেকশনটা আমরা দেখেছি যে লোড যত বাড়তে থাকবে ফেইলরের পূর্বে ডিফ্লেকশনও কিন্তু অনেক বেশি হবে, একইভাবে ওর নিচে ক্র্যাকিংও অনেক বড় হবে। সো সেটা কি আমাদের কি বলা চলে অ্যাকসেপ্টেবল কন্ডিশন, এটাও এনশিওর করতে হবে, যেটাকে আমরা যে লিমিট স্টেজ ডিজাইন বলি, সেই প্রিন্সিপালটাই এখানে বলা হচ্ছে। দেখো, এ মেম্বার প্রপোর্শন অন দ্য বেসিস অফ অ্যাডিকুয়েট স্ট্রেংথ at a hypothetical overload stage must also perform in a satisfactory way under normal service load condition. নরমাল মানে অপারেটিং স্টেজে, আমরা একটা ক্লাসরুম বিল্ডিং হলে, ইউনিভার্সিটি একটা ক্লাসরুম বিল্ডিং হলে, সেই ক্লাসরুমে ছাত্র থাকা অবস্থায়
এটাকে অপারেশনাল ফেজ বলে বা নর্মাল সার্ভিস কন্ডিশন বলে, সেই অবস্থায় এটার এই ক্রাকিং যেন এক্সেসিভ না হয়, ডিফ্লেকশন যেন এক্সেসিভ না হয়, এগুলো এনশিওর করতে হবে। ইন স্পেসিফিক টার্মস দ্য ডিফ্লেকশন মাস্ট বি লিমিটেড টু অ্যান অ্যাকসেপ্টেবল ভ্যালু and concrete tensile cracks which inevitably occur must be of narrow width and well distributed throughout the tensile zone. তাহলে ক্রাক হচ্ছে, অবশ্যই ক্রাকিং হবে টেনশন রিইনফোর্সমেন্টে। দেখো এই যে আনক্রাক থাকলে তো এটার মোমেন্ট ক্যাপাসিটি খুবই কম হবে, আনইকোনমিক্যাল ডিজাইন হবে যদি তুমি আনক্রাকড অবস্থায় ডিজাইন করতে চাও। আমরা সাধারণত কংক্রিট টেনশনে ক্রাক হবে সেই অবস্থা ধরেই ফ্লেক্সারাল মেম্বার গুলা ডিজাইন করি, ঠিক আছে? ফ্লেক্সার মানে যেখানে মোমেন্ট আছে, বিম মেম্বার এক কথায় বলতে পারো বা স্ল্যাব মেম্বার। তো ক্রাক হবেই, বাট সেই ক্রাক গুলার উইডথ এবং ডেপথ আনএক্সেপ্টেবল হবে না, এবং ক্রাক গুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, এক্সেসিভ সাগ হবে না, acceptable limited deflection হবে। Therefore, and proportioning after proportioning for adequate strength, deflections are calculated and compared against limiting values, and crack widths limited by specific means. This approach is to design referred in Europe and to some extent in the US, United States practice, as limit state design is the basis of ACI code, and it is the approach that will be followed in this and later chapters. সো এখানে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন আসলে আমরা শুধু স্ট্রেংথই ক্যালকুলেট করব এই চ্যাপ্টারে, বাট এর লেটার চ্যাপ্টার গুলোতে দেখো বন্ড, তারপরে হচ্ছে ক্রাকিং, তারপরে ডিফ্লেকশন ইত্যাদি যে সব চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, ওর লেকচারও যদিও আমার আগেই দেওয়া আছে। সো এগুলো আমরা এটাকে লিমিট স্টেট ডিজাইনে বলবো। স্ট্রেংথ ক্যালকুলেশনটা আলটিমেট স্ট্রেংথ বলতে পারি, যে মব বিমের আলটিমেট বা সেকশনের আলটিমেট স্ট্রেংথ ক্যাপাসিটি কত, সেই ফিলোসফিতে এটাকে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন বলতাম বা বলতে পারি। কিন্তু মানে তুমি বিম ডিজাইন করলে তো শুধু সেকশনের স্ট্রেংথই, ফ্লেক্সারাল স্ট্রেংথই ক্যালকুলেট করবে না, শিয়ার স্ট্রেংথও ক্যালকুলেট করবে, আবার অ্যাডিকুয়েট অ্যাঙ্করেজ প্রোভাইড করতে হবে রিইনফোর্সমেন্টের, এবং এটার এই যে সার্ভিসেবিলিটিও চেক করতে হবে, যেটা ক্রাশিং এক্সেসিভ ডিফ্লেকশন হচ্ছে কিনা, আবার ক্রাক উইথ আনএক্সেপ্টেবল হচ্ছে কিনা। সেই যে হোলিস্টিক অ্যাপ্রোচ ডিজাইনের, এটাকেই বলা হচ্ছে লিমিট স্টেট ডিজাইন। আর এটাই আসলে এসিআই কোডের এখনকার যে কোডগুলো সেগুলোর মেইন ডিজাইন ফিলোসফি, ঠিক আছে? আবারও বলছি, লিমিট স্টেট ডিজাইন হচ্ছে বোম ডিজাইনের হোলিস্টিক অ্যাপ্রোচ। তার মানে তোমাকে শিয়ার স্ট্রেন্থ, মোমেন্ট স্ট্রেন্থ, অ্যাক্সিয়াল স্ট্রেন্থ সবই নির্ণয় করতে হবে, সাফিসিয়েন্ট অ্যাঙ্করেজ প্রোভাইড করতে হবে, তারপরে এক্সেসিভ ডিফ্লেকশন হতে পারবে না, এক্সেসিভ ক্র্যাকিং হতে পারবে না, এই সবটাই হচ্ছে লিমিটেড ডিজাইনের অংশ। আর যদি শুধুমাত্র এই আলটিমেট স্ট্রেংথ ফর্মুলা ব্যবহার করে তার ক্যাপাসিটি নির্ণয় করি, মোমেন্ট ক্যাপাসিটি বা শেয়ার ক্যাপাসিটি ফর এক্সাম্পল, তাহলে ওইটাকে আমরা আলটিমেট স্ট্রেংথ ডিজাইন বলি। বাট আমরা তাহলে বেসিক্যালি বলতে পারি যে আমরা লিমিট স্টেট মেথড ফলো করে কিন্তু ডিজাইন করছি, রাইট? সো এটা হলো আহ আমি কি আরো ফার্দার একটু আলোচনা করব কিনা? আমার মনে হয় এখানে সিম্পলি একটু আলোচনা করেই আজকে ক্লাস শেষ করতে চাই, যে ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এটাতে আমরা এই যে হুইটনি স্ট্রেস ডিস্ট্রিবিউশন ব্যবহার করে যে নির্ণয় করতে চাই, এটার আলোচনা ডিটেইল করেছি, এখানে খুব বেশি বলবো না, আমি সংক্ষেপে বলবো যে এই যে যে নন লিনিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এটার অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা আমরা আসলে এটার জন্য এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ইকুয়েশন দেওয়া হয়েছে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 তে দেখতে পারো এই বইয়েরই, অথবা যে জেমস কে হুইটের যে বই সেটার আম, ওখানে দেওয়া আছে। ইকুয়েশন ইন্টিগ্রেশন করেও কিন্তু আমি এটার আসলে এক্সাক্ট ডিস্ট্রিবিউশন, এক্সাক্ট তো না আসলে, ওই ইকুয়েশন গুলো আসলে অনেকটা অ্যাপ্রক্সিমেট, সো 100% অ্যাকুরেট রেজাল্ট কখনোই পাবে না, বাট রিজনেবল অ্যাকসেপ্টেবল ফর্মুলা দেওয়া আছে, সেটা ইন্টিগ্রেশন করেও আমি এই ফোর্স গুলো ভালোভাবে নির্ণয় করতে পারি। কিন্তু তার চেয়ে ডিজাইনার যারা এই এত ইন্টিগ্রেশন পারফর্ম না করে খুব সহজেই যেন ক্যালকুলেট করতে পারে, সেজন্য এই কংক্রিটের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাকে এরকম আসলে রেক্টেঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন দ্বারা রিপ্লেস করা হয়েছে। দুইটা শর্ত মেনে আসলে এটা করা হয়েছে, যাতে করে আমার এই মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেশনে কোনো ধরনের চেঞ্জ না আসে। তার মানে তুমি একই মোমেন্ট ক্যাপাসিটি পাবা এটা ব্যবহার করলে আবার এটা ব্যবহার করলেও। তো এটাকে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক বলে, যে কংক্রিটটাকে ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস দ্বারা রিপ্লেস করা হচ্ছে। কংক্রিট যেখানে নন লিনিয়ার ছিল, এখানে এটা ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার হয়ে গেল। শর্ত হলো দেখো, এই যে এই ফোর্সের পরিমাণ সেম হবে, ঠিক আছে? এই যে সি, যেটা সি এর পরিমাণ দুই দুইটাতেই সেম হতে হবে। তো এটা কিভাবে সেম করা যায়? দেখো এখানে আলফা এ প্রাইম সি বিসি আছে, আর আলফা গামা এ প্রাইম সি এ বি আছে।
এখানে দেখো সি এর চেয়েও এটা হচ্ছে একটু কম। তার মানে এ এ এ আসলে বেসিক্যালি বেটা ওয়ান টাইম সি, এ ইকুয়াল টু বেটা ওয়ান টাইম সি। আর বিসিটা আবার দেখো যে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ এটা আবার সেমই আছে, কিন্তু সেটা হচ্ছে আবার a/2। তো এই দুইটা শর্ত যদি স্যাটিসফাই করা যায় তাহলে এইভাবে ইকুইভ্যালেন্ট করাতে কোনো প্রবলেম নাই। একটা হলো এই ফোর্স ইকুয়াল হতে হবে, আবার ফোর্সের লোকেশনও সেম জায়গায় হতে হবে। তো লোকেশন তো আমরা দেখতে পাচ্ছি যে বেটা সি হবে এখন a/2। আর এই যে সি এর ভ্যালু হচ্ছে এখানে আমরা দুইটা পার্থক্য দেখতে পাচ্ছি, একটা হলো এখানে বিসি নিয়েছি আর এখানে এবি নেওয়া হচ্ছে। বি তো সেম, একটা এখানে ছিল সি, এখানে হচ্ছে এ, আর এখানে গামা আসছিল, এখানে আসছিল আলফা। তো এদের মধ্যে আসলে রিলেশনটা কোথায়? রিসার্চের মাধ্যমে দেখো এটা এস্টাবলিশ করা হয়েছে। এই যে এফ প্রাইম সি এর বিভিন্ন ভ্যালু এর জন্য একটা হলো 8000 পিএস এর বেশি, আর একটা হচ্ছে 4000 পিএস এর চেয়ে কম, আর যদি এর 4000 থেকে 8000 পিএস এর মাঝে হয়, 5000, 6000, 7000 পিএসআই হয়, তাহলে দেখো আমরা আগের রিসার্চ থেকে আলফা এবং বেটা এর ভ্যালু গুলা জানি, রাইট? আলফা হচ্ছে 4000 পিএসআই কংক্রিটের জন্য 0.42, একইভাবে বেটা হচ্ছে 0.452। তো এই ভ্যালু গুলো আমরা জানি। এখন বেটা ওয়ান ইকুয়াল টু আসলে টু বেটা হচ্ছে কিভাবে দেখো, এই যে এখান থেকে আমি যদি যাই, আহ নিচের আলোচনাতেই এখানে কোথাও আছে, এই যে হ্যাঁ, আমরা এইভাবে দেখো প্রুভ করতে পারি যে আলফা ইকুয়াল টু যদি আমি বেটা ওয়ান সি ধরি, তাহলে গামা ইকুয়াল টু কি হয়ে যায়? আহ, এই যে গামা ইকুয়াল টু এখানে দেখো সি ইকুয়াল টু বেসিক্যালি আমরা কি পেলাম, আলফা এ প্রাইম সি সি বি ইকুয়াল টু গামা এ প্রাইম সি এ বি। তো এখান থেকে এ প্রাইম সি বাদ যায়, বি বি বাদ যায়, তাহলে গামা ইকুয়াল টু আলফা ইন্টু সি ওভার এ থাকে। তো এখন আমরা এই যে ধরেই নিচ্ছি যে এই ইকুয়াল টু হচ্ছে বিটা টাইম সি ওয়ান, মানে সি এর একটা ফ্রাকশন হচ্ছে এ এর ভ্যালু হবে রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকের ডেপথ। তো তাহলে এই আলফা এ ইকুয়াল টু বেটা ওয়ান সি এখানে যদি প্লাগ ইন করি, এই এ এর জায়গায় প্লাগ ইন করবো হচ্ছে বেটা ওয়ান সি, তার মানে নিচে বেটা ওয়ান সি আসবে, সি সি কেটে যাবে, তাহলে কি আসবে? আলফা আলফা ওভার বেটা, বেটা ওয়ান, রাইট? গামা ইকুয়াল টু হবে আলফা ওভার বেটা ওয়ান। হ্যাঁ, এই যে এখানে সেটাই লেখা আছে, গামা ইকুয়াল টু হবে আলফা ওভার বেটা ওয়ান। তাহলে গামা ইকুয়াল টু আলফা ওভার বেটা ওয়ান আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। এখন বেটা ওয়ান ইকুয়াল টু কি হবে আবার দেখো, যদি আমি এখানে একটু পড়ে যাই, দ্য সেকেন্ড কন্ডিশন simply requires that in the equivalent rectangular stress block, the force C be located at the same distance beta C from the top fiber as in the actual distribution. It follows that beta 1 must be equal to 2b. কোথায় কোথা থেকে আমরা যদি এখান থেকে বুঝে আসতে চাই, yes, so uh, a by 2 equal to uh, beta C, beta C. হ্যাঁ, আমরা এই ফিগার থেকে আসলে বুঝতে পারবো, এই যে আমরা যদি এ ইকুয়াল টু আসলে এখানে কি লেখা যায়, এ ইকুয়াল টু হচ্ছে বেটা ওয়ান সি, রাইট? বেটা ওয়ান সি, এই যে এখান থেকে এ ইকুয়াল টু হচ্ছে বেটা ওয়ান সি। তাহলে এখানে এই ইকুয়েশনে যে a/2 ইকুয়াল টু বেটা সি, তো এখানেই আমি যদি এ এর জায়গায় এখন বসাই হচ্ছে বেটা ওয়ান সি, বেটা ওয়ান সি ওভার টু আছে, ঠিক আছে? তাহলে বোথ সাইড থেকে কামন, বোথ সাইড থেকে সি সি ক্যান্সেল হয়ে গেলে দেখো বেটা ওয়ান ইকুয়াল টু টু বেটা, বেটা ওয়ান ইকুয়াল টু টু বেটা। তো এই ফর্মুলা গুলোই এখানে লেখা হয়েছে যে বেটা ওয়ান ইকুয়াল টু টু বেটা। তো একইভাবে তাহলে বেটা এর ভ্যালু যা আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে জানি, এখানে জাস্ট দ্বিগুণ করলেই বেটা ওয়ান এর ভ্যালু গুলা পেয়ে যাব। দেখো বেটা ওয়ান এর ভ্যালু, এটা আমাদের আমাদের এই এখনকার যে ডিজাইন সেটার জন্য ইম্পর্ট্যান্ট। আমার এফ প্রাইম সি এর ভ্যালু যতই বাড়তেছে দেখো প্রতি 1000 এর জন্য বেটা ওয়ান এর ভ্যালু 0.05 করে কমে যাচ্ছে। 4000 পিএস এর জন্য 0.85, 5000 পিএস এর জন্য 0.8, 6000 পিএস এর জন্য 0.75, 7000 এর জন্য 0.7, 8000 পিএস এর জন্য 0.65, আর 8000 এর বেশি হলে এই ভ্যালু কনস্ট্যান্ট 0.65ই হবে।
আর একইভাবে দেখো গামা এর ভ্যালু কিন্তু এখন কনস্ট্যান্ট সবগুলোর জন্য। জাস্ট আলফা ওভার বেটা ওয়ান করো, এই যে এই আলফা ভ্যালুকে এটাকে এটা দ্বারা ভাগ করো, 0.85 আসবে। আলফা ওভার বেটা ওয়ান গামা এর ভ্যালু 0.72 ডিভাইডেড বাই বেটা ওয়ান 0.85, 0.68 ডিভাইডেড বাই 0.85, মানে এটা সম্ভবত নর্মালাইজ করা হয়েছে তারপরে আর কি, ঠিক আছে, নর্মালাইজ করে লেখা। বাট দেখো অলমোস্ট সেম ভ্যালু কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এখানে আসলে আমরা মানে এভাবে আসলে প্রুফ করতে পারি বা বলতে পারি যে ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন দিয়েও আমি একই ধরনের সলিউশনে আসলে পৌঁছাতে পারবো, এবং এটা আমাদেরকে আসলে একটা বেটার রিপ্রেজেন্টেশন দেয় স্ট্রেস ডিস্ট্রিবিউশনের, যে আমার নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ কোথায়, ইত্যাদি ইত্যাদি, বা মেকানিজমটা কি হচ্ছে। সো আমি এখানে পড়ে আজকের ক্লাস শেষ করতে চাই। টু সাপ্লাই দ্য ডিটেইলস দ্য আপার টু লাইন্স অফ টেবিল 4.1 প্রেজেন্ট দ্য এক্সপেরিমেন্টাল এভিডেন্স অফ ফিগার 4.6 ইন টেবিলার ফর্ম। আমি আবারও বলছি, দেখো আলফা আর বেটা এর ভ্যালু কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে। The lower two lines give the just derived parameters beta 1 and gamma for the rectangular stress block. It is seen that the intensity factor for compressive stress gamma essentially independent of F prime C and can be taken as 0.85 throughout. So আমরা এই যে দেখো এটা এখানে বোঝাটা ইম্পর্টেন্ট, রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকে আমরা এই যে কংক্রিটের স্ট্রেংথকে কতটুকু কতটুকু নিব, এখানে তো এফ প্রাইম সি ছিল, এখানে আমরা কতটুকু নিচ্ছি গামা এফ প্রাইম সি। আর আমরা দেখলাম যে থ্রু আউট দ্য স্ট্রেস রেঞ্জ কংক্রিটের স্ট্রেংথ যা আমরা সাধারণত ব্যবহার করে থাকি 4000 থেকে 8000 পিএসআই, এর মধ্যে গামা এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে অ্যাভারেজ কংক্রিট স্ট্রেংথ আমরা নিতে পারবো 0.85 এফ প্রাইম সি, ঠিক আছে। সো it is seen that actual stress distribution, sorry, কোথায় পড়ছিলাম, এখানে, hence regardless of a prime c, the concrete compressive compression force at failure in rectangular beam of width b is c equal to 0.85 f prime c ab। এখানে দেখো ab টা নেওয়া b টা নেওয়া হয়েছে কিন্তু রেক্টেঙ্গুলার বিমের জন্য, যদি ট্রায়াঙ্গুলার বিম হয় কি চেঞ্জ আসবে আমি সেটাও দেখবো। ট্রায়াঙ্গুলার বিম ডিজাইন আমি এখানে পড়াবো, মানে ট্রায়াঙ্গুলার বিম বলতে ট্রায়াঙ্গুলার ইন শেপ। সার্কুলার বিম যদি হয় তার জন্য কি হবে আমি চেষ্টা করবো এটা দেখানোর। সো এখানে আমরা যেটা পড়ছি মেইনলি সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের। টি বিম হতে পারে, টি বিম মতো দেখতে রেক্টেঙ্গেলের মতো, আমরা সেটা ডিজাইনও দেখবো, আজকের ক্লাসে শুরুতেই বলেছি। সো আমি এখানে সামারি করি। অলসো দ্য ফর দ্য কমন কংক্রিটস উইথ এ প্রাইম সি লেস দ্যান 4000 psi, the depth of the rectangular stress block is alpha equal to 0.85 c, with c being distance to the neutral axis. For higher strength concretes the distance is a equal to beta 1c with beta 1 value shown in table 1 4.1. This is expressed as follows: for a primacy between 25,000 and 4,000 psi, beta 1 shall be taken as 0.85. এখানে আসলে লোয়ার কংক্রিটের লোয়ার লিমিট, কংক্রিট স্ট্রেংথের লোয়ার লিমিট হচ্ছে 25,000 psi, সরি 2500 psi। তার মানে 2500 psi এর কম স্ট্রেংথের কংক্রিট রিইনফোর্সড কংক্রিট সেকশনে ব্যবহার করা এসিআই কোড অ্যালাউ করে না অ্যাটলিস্ট। সো 2500 থেকে 4000 psi পর্যন্ত বেটা ওয়ানের ভ্যালু হচ্ছে 0.85, এবং প্রতি 1000 বৃদ্ধির জন্য বেটা ওয়ানের ভ্যালু 0.505 করে কমতে থাকবে। এটা এবং এই ইকুয়েশনের মাধ্যমে দেখানো যায়, আয়দার মুখস্থ করতে পারো অথবা এই যে ইকুয়েশন ফলো করতে পারো। এবং বেটা ওয়ানের ভ্যালু 0.65 এর চেয়ে কম হবে না, যেটা 8000 পিএসআই এর জন্য, 0.85 এর চেয়েও বেশি হবে না, যেটা যে 4000 পিএসআই বা তার কম স্ট্রেংথের জন্য। তো আহ, আমার মনে হয় আর এখানে কি আর ডিটেল আলোচনার দরকার আছে? আচ্ছা একটু পড়ি। The equivalent rectangular stress distribution can be used for deriving the equations that have been developed in section 4.c to c. The failure criteria of course are the same as before: yielding of steel at Fs equal to Fy or crashing of the concrete at 0.003.
Because the rectangular stress block is easily visualized and its geometric properties are extremely simple, many calculations are carried out directly without reference to formally derived equations as in figure, as will be seen in the following sections. So rectangular stress distributionটা ব্যবহার করলে আসলে ক্যালকুলেশনটা সহজ হয়। যেমন আগে আমার আলফা বেটা দুইটা ভ্যালু মুখস্থ রাখতে হচ্ছিল, এখন জাস্ট আমি হচ্ছে বেটা ওয়ান এর ভ্যালু শুধু মনে রাখলেই চলবে এবং আমরা তখন একটু ভিজুয়ালাইজও করতে পারি যে নিউট্রাল অ্যাক্সিসের যে মানে স্ট্রেস ব্লকের ডেপথ যে এটা সেটা আসলে কতটুকু কম বেশি হচ্ছে, ঠিক আছে। আর এভারেজ স্ট্রেস তো অলওয়েজ সেম, এফ প্রাইম সি এর 85%। আমার মনে হয় আমরা এখানেই শেষ করি, আজকের ক্লাস আর দীর্ঘায়িত না করি। নেক্সট ক্লাসে আমরা এই যে ব্যালান্সড স্ট্রেন কন্ডিশন, তারপরে আন্ডার রিইনফোর্সড বিমের ডেফিনিশন এবং আন্ডার রিইনফোর্সড বিম ডিজাইন করা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এসিআই কোড প্রভিশনস ফর আন্ডার রিইনফোর্সড বিম, এখানেই আমি যে পার্থক্যগুলো দেখাবো যে বিভিন্ন কোডে, স্পেশালি 2008 এবং 2014 এবং 2015-তে, সরি 2019-এর এসিআই কোড গুলোতে কি কি ধরনের চেঞ্জ আসছে এগুলো একটু দেখাতে চাই, তাহলে ডিটেইল আলোচনা থেকে তোমাদের আরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসবে। সো এই 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 কথাগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এবং আশা করি সেখানে এক্সাম্পলও দেখব। তো আজকের ক্লাসে এ পর্যন্তই।